নির্বাচনী প্রচারে দেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপির। জান্নাতের নামে মানুষ ঠকাচ্ছে একটি দল, বললেন তারেক রহমান। ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। $10 কেজি চালের মতোই বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিয়ে বেড়াচ্ছে একটি দল। বিমানবন্দরে জামায়াত আমির। উত্তরবঙ্গে 2 দিনের নির্বাচনী সফর শুরু। উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার চলছে। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দীর্ঘদিন ভোটাধিকারের বঞ্চিত তরুণরাই নির্ধারণ করতে পারে নির্বাচনের জয় পরাজয়। প্রভাব ফেলবে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে। কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ। চকবাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা থেকে অস্ত্রসহ আটক 2 জন। সরস্বতী পূজায় বিদ্যার দেবী আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশ জুড়ে নানা আয়োজন। স্বাগত। এখন বানিয়েছে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। সিলেটের নির্বাচনী প্রচারে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করলেন, জান্নাতের কথা বলে মানুষ ঠকাচ্ছে একটি দল। তাদের আগেও এদেশের মানুষ দেখেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সিলেটে আলিয়া মাদ্রাসায় জনসভা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন খাল খনন, ফ্যামিলি কার্ড সহ প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে। সাব্বির রোজের প্রতিবেদন। সিলেটের আলিয়া মাঠ প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার এই সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দ। কণ্ঠে স্লোগান, হাতে পতাকা, লাখো জনতার উপস্থিতি জানান দেয় ভিন্ন রকম এক নির্বাচনী আমেজের। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই যাত্রা আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি জাতিকে বিভ্রান্ত করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তির হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকে লড়াইয়ের বিরুদ্ধে বন্ধুগণ, আজকে নতুন করে সে লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে। এ সময় দেশের কল্যাণে বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথ বাধাগ্রস্ত করতে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। প্রথম নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ধর্মের অপব্যবহার করে মানুষ ঠকানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এদিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আরো বেশ কিছু সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভায় অংশ নেন তারেক রহমান। সিলেটের মাটিতে দাঁড়িয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বার্তা দিচ্ছে, এদেশ যেমন শাহজালাল শাহপরানের, এদেশ তেমনি হাসন রাধারমনের। প্রতিশ্রুতি ফুলঝুরি, স্বপ্ন বা আশ্বাস নয়। নিশ্চিত করা হবে এদেশে বসবাসকারী সকল নাগরিকের সম অধিকার। সাব্বির রোজ, এখন, সিলেট।
এবারেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে নারায়ণগঞ্জের ২৫০০ আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। এ সময় প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া নির্বাচনের দিন ভোর থেকে নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তারেক রহমান। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন, এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি চেয়ারম্যান। সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছিল সেই ব্যাপার তারা দখল করে নিয়েছে, খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত ১৫ বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতের নির্বাচন, তাহলে পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই, দুইজন একই গ্রুপে। একজন ষড়যন্ত্র করেছিলেন, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। ১০ টাকা কেজি চালের মতো একটি দল এখন কার্ড আর ফ্ল্যাট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ২ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে কথা বলেন তিনি। এ সময় একটি দল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরিবর্তন চাই। ৫৪ বছরের বস্তা পচা রাজনীতি আর চলুক, আমরা চাই না। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই, তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে। ১০ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে, এগুলা লঙ্ঘন নয় না? নির্বাচনী প্রচারে অংশ নিতে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পঞ্চগড় সদর জনসভার মধ্য দিয়ে সফর শুরু করবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, আমিরের সফর ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? এই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা হচ্ছেন 8:30টার থেকে, এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। এবং তারপরে তার আগে মূলত এখানে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে 8টা থেকেই। সেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ লোকজন, এই আসনের সাধারণ ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন। তারা মূলত এখানে যারা স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, এখানে মূলত পঞ্চগড়ের 2টি আসন জামাত আমির মূলত বাংলাদেশের 1 নম্বর যে আসন বা প্রথম আসন পঞ্চগড় 1 সেই এবং 2 এই আসন দিয়ে তার নির্বাচনী যে প্রচারণা শুরু করছেন, এই যে তার ঢাকার বাইরে যে সফর শুরু করছেন, এই তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এই 2টি আসনের স্থানীয় যারা সাধারণ ভোটার তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে মূলত পঞ্চগড় 1 আসনে 3টি উপজেলা মিলে গঠিত তেঁতুলিয়া, সদর এবং আটোয়ারি, এই 3 উপজেলার যে আসন পঞ্চগড় 1-এ নির্বাচন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা সার্জিস আলম, এবং বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 2 আসনে এখানে মূলত নির্বাচন করছেন জামাত নেতা শফিউল আলম। দাঁড়িপাল্লা এবং শাপলাকলির পক্ষে কিন্তু এই যে সাধারণ মানুষ ভোটাররা তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা 1 এবং 2 নির্বাচনের যে আসন সেই আসনে তারা শাপলাকলি এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন। এবং এমনটি বলছেন যে এখানে যেহেতু কৃষি প্রধান অঞ্চল, এখানে ধান চাষ এবং আলু চাষ ব্যাপক পরিমাণে হয়, এছাড়া সব ধরনের কৃষি ফসল ফলমূল উৎপাদন হয়। এখানে যেন জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে যে সুদমুক্তভাবে কৃষকদের ঋণ দেওয়া হবে, এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেইগুলো শোনার জন্য এখানে এসেছেন। এবং এখানকার স্থানীয় লোকজন বলছিলেন তারা এখানে যেহেতু করতোয়া নদী ভারতের থেকে যে পঞ্চগড়ে এসেছে, সেই নদী থেকে বিপুল বালু এবং পাথর উত্তোলন হয়। এই পাথর বা বালু উত্তোলন করতে গেলে বা সেখান থেকে আনতে গেলে কিন্তু অনেক চাঁদা দিতে হয়, এবং সেখানে অনেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু সেই চাঁদার সঙ্গে জড়িত।
প্রস্তাবিত এবং তারা বলছেন যে যদি এই জামাত নেতৃত্বাধীন যে জোট তারা যদি ক্ষমতা আসে তাহলে এই চাঁদামুক্ত কিংবা সন্ত্রাস বা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়বেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এবং একই সঙ্গে তারা এটিও বলছেন যে জুলাই সনদ বা সংস্কারের লক্ষ্যে যে গণভোট আয়োজন হচ্ছে সেখানে তারা হ্যাঁ ভোট দিবেন, কারণ বিগত 54 বছর ধরে যে ফ্যাসিবাদ যে কাঠামো এই সংবিধানের মধ্যে ছিল সেই কাঠামোটি দুঃশাসন এবং যে বৈষম্য এবং ক্ষমতার বৈষম্য দূর করার পাশাপাশি ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, এই জন্য তারা হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় নেতাকর্মী যারা বক্তব্য দিচ্ছেন, এখানে আমরা কিন্তু দুইজনকেই যারা এই দুই আসনের প্রার্থী সার্জিস আলম এবং শফিউল আলম দুজনেই কিন্তু উপস্থিত আছেন। তারা এছাড়া স্থানীয় যারা এই দুই দলের শীর্ষ নেতা তারা বক্তব্য রাখছেন। জামাতের কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং জামাত আমির যে বক্তব্য দিবেন সেই বক্তব্যের কিন্তু অপেক্ষায় তারা। জামাত আমির মূলত এই উত্তরাঞ্চলের মানুষের জন্য কি করতে চান, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষ অথবা সারা দেশের মানুষ কি প্রত্যাশা বা কি প্রতিশ্রুতি পাবে সেটি তারা শুনবেন। এখানে কিন্তু ভোটার বা যে জামাতের দাঁড়িপাল্লা কিংবা শাপলাকলির যারা প্রার্থী বা নেতাকর্মী রয়েছেন তার পাশাপাশি সাধারণ মানুষরা উপস্থিত আছেন। তারাও মূলত শুনতে চান শীর্ষ নেতারা আসলে কি বলছেন, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন করে দেশ গড়ার বা অথবা এই যে পরিবর্তন কি পরিবর্তন আনবেন সেইগুলো শোনার তারা অপেক্ষা আছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত আমির এই মঞ্চে এসে উপস্থিত হবেন। এই ছিল সময় রাত্রি এই পঞ্চগড় থেকে সবশেষ খবর। নির্বাচনী প্রচারে অংশ নিতে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার চলছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন না প্রতিশ্রুতি। এই মুহূর্তে বাড্ডা এলাকায় আছেন শাহরিয়ার জামান পুলক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পুলক, আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচার শুরু করেছেন? রাত্রি ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচারণার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে আমি এখন বর্তমানে ঢাকা 11 আসনের যে বাড্ডা, রামপুরা এবং ভাটারা যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে আমি রয়েছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ঢাকা 11 আসনের যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এসেছেন তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। এবং এই প্রচারণায় কিন্তু মোটামুটি বলা চলে যে যেহেতু এনসিপির সাথে জামাতে ইসলামীর একটি জোট হয়েছে এবং এই প্রচারণা ঘিরে কিন্তু জামাতে ইসলামীর অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সাথে পাশাপাশি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন যে প্রচারণাটি চলছে, যে এখন সমাবেশটি চলছে, এই সমাবেশের পরে কিন্তু একটি গণমিছিল আয়োজন করা হয়েছে। এই মিছিলটি মূলত এই ভাটারা থানার সামন থেকে শুরু করে রামপুরা পর্যন্ত যাবে এবং নাহিদ ইসলামের পরবর্তী কর্মসূচি হিসাবে এখন পর্যন্ত যে দুপুরের আগ পর্যন্ত এই কর্মসূচিটি চলবে, গণসমাবেশের কর্মসূচি। এরপরে কিন্তু তিনি রামপুরা উত্তর যে ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 22 নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি মাগরিবের পর্যন্ত প্রচারণা চালাবেন। অর্থাৎ আজকে যেহেতু শুক্রবারের দিন সেখান থেকে একটা প্রচারণা চালানোর কথা রয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই এই ওয়ার্ডে কিন্তু বিএনপির থেকে ধানের শীষ মার্কায় ডক্টর এম এ কাইয়ুম কিন্তু দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু আজকে প্রচারণা চালাবেন এবং সকাল থেকে কিন্তু তিনি এই প্রচারণার কাছে কিন্তু নেমে পড়েছেন এবং বাদজুমা তিনি মধ্যবাড্ডা আদর্শনগর একটি কম্বল বিতরণ কর্মসূচি পালন করবেন। এবং এই পরিপ্রেক্ষিতে মূলত আজকে যেহেতু জুমাবার এবং পাশাপাশি আজকে সরস্বতী পূজা এবং এই দুই ধর্মীয় উৎসবকে ঘিরে কিন্তু এই যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উপাসনালয়েও কিন্তু যাওয়ার কথা রয়েছে। তো রাত্রি আমার কাছে ঢাকা 11 আসন থেকে এই ছিল সর্বশেষ। রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বাড্ডা থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। ফতুল্লা এলাকায় আছেন সাজেদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, দ্বিতীয় দিনের প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচনী প্রচারে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা?
আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার যে দ্বিতীয় দিন আনুষ্ঠানিক প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ 4 আসন, এটি ফতুল্লা, এবং এখানে যে প্রার্থী রয়েছে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী রয়েছে একজন, তার একটি উঠান বৈঠক শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এখানে নির্বাচনের যে প্রচারণার অংশ হিসেবেই মনির হোসেন কাশেমি, তিনি এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং তিনি বিএনপির যে জোট, সেই জোটের প্রার্থী, এবং এখানে জোটের প্রার্থী হিসেবে তাকেই সমর্থন দিচ্ছে বিএনপি, এবং স্থানীয় যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে, বিএনপির যে দায়িত্বশীল লোকে যারা রয়েছে, যারা এখানকার নেতাকর্মী, সবাই তাকেই আসলে তাকেই সাপোর্ট করছেন এবং তার পক্ষ হয়েই তারা ভোট প্রার্থনায় নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি এখানে একটি উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। যদিও মনির হোসেন কাশেমি এখন এখানে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন, তবে তার যে দলের নেতাকর্মী বা অন্যান্য সমর্থক যারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন স্লোগানে মুখর। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, এবং সবাই ধানের শীষের পক্ষেই ভোট চাইছেন, এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন নানা ধরনের। এই এলাকায় আসার সময় আমরা দেখছিলাম এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট রয়েছে, সাধারণ মানুষ সবার সাথেই যারা এখানে তার নির্বাচনী প্রচারণার কাজ করছেন, যারা সমন্বয় করছেন বিষয়গুলো, তারা কিন্তু তার পক্ষে খেজুর গাছ মার্কায় ভোট চাচ্ছেন এবং বলছেন যে খেজুর গাছ কিন্তু ধানের শীষের বিকল্প হিসেবে এখানে কাজ করবে, সেটি তারা বলছেন। এবং উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো, এই এলাকার সমস্যা সমাধানে কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিচ্ছেন। এবং আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সমর্থিত যে প্রার্থী তাকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে 10 দলীয় ঐক্য জোটের কিন্তু শাপলাকলির একজন প্রার্থী রয়েছেন, যিনি এনসিপির প্রার্থী, তারও নির্বাচনী প্রচারণা হবার কথা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিএনপির 2 জন প্রার্থী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জ ফতুল্লায় এই ছিল নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, দ্বিতীয় দিনের প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? রাত্রে দ্বিতীয় দিনের প্রচারণায় হাসনাত আব্দুল্লাহ তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি প্রথম দিন নির্বাচনের প্রচারণা করেননি। আজ সকাল থেকেই তিনি তার কুমিল্লা 4 আসনে নির্বাচনী প্রচারণায় নামেন এবং বেশ কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন এবং বিকেলে তিনি 14 গ্রামে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়া কুমিল্লার 11টি সংসদীয় আসনে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকেই নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন এবং শুক্রবার হওয়ার কারণে কেউ নিজের বাড়িতে অবস্থান করছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, পরিকল্পনা করছেন এবং দুপুরের পর তারা বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণায় নামবেন, এরকমভাবেই আমরা যোগাযোগ করে জেনেছি। তো হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে একটি উঠান বৈঠকে কথা বলেছেন এবং তিনি বলেছেন গত 1.5 বছরে দেবিদ্বারের মানুষ তাকে দেখেছেন, তিনি দুর্নীতি করেননি, কোনো চাঁদাবাজি করেননি এবং এইবার নির্বাচনে মেহনতি মানুষের মধ্য থেকে, শ্রমজীবী মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে এবং তাকে যদি ভোট দেওয়া হয় তাহলে হয়তো তিনি বলছেন যে তাকে ভোট দেওয়া হলে আর যাই হোক তিনি দুর্নীতি করবেন না এবং এলাকার মানুষকে আজাদির জন্য, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তিনি এবং সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি শাপলাগলিতে ভোট প্রার্থনা করেন। তাছাড়া কুমিল্লার 3 আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির প্রার্থী, তিনিও এলাকায় এসেছেন জনসংযোগের জন্য। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। কুমিল্লার 14 গ্রামের জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনিও গণসংযোগ করবেন এবং কুমিল্লা 6 আসনে জামায়াত ইসলামের প্রার্থী কাজী দীন মোহাম্মদ এবং বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, তারাও নিজ এলাকায় কিন্তু তারা প্রচারণা করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে নির্বাচন প্রচারণার সবশেষ রাত্রি। কুমিল্লার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। রাজশাহীতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর 3 আসনের কাটাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান।
রাকিব, রাজশাহীতে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন সেখানে? আমরা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের প্রচারণা সেটি আমরা লক্ষ্য করছি এবং রাজশাহীর যে পবা মোহনপুর ৩ আসন, সেই ৩ আসনের যে প্রচারণা সেটাতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি তার যে প্রচারণা সেটি চালাচ্ছেন। সকাল থেকে আমরা আসলে দেখেছি রাজশাহীতে যে ৬টি সংসদীয় আসন আছে সেখানকার যে প্রায় ২৯ জন প্রার্থী তারা তাদের নিজ নিজ যে প্রতীক সেটি নিয়ে প্রার্থীদের কাছে যাচ্ছেন, যারা ভোটার আছেন তাদের কাছে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং সে অনুযায়ী কিন্তু আসলে ভোট চাচ্ছেন। আগামীতে আসলে এই সমস্ত এলাকাগুলোর কোন ধরনের সমস্যা সেইগুলো মানুষের সাথে কথা বলছেন এবং তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের কথাও কিন্তু এখানে আসলে বলা হচ্ছে। রাজশাহীর এই সংসদীয় ৩ আসন পবা মোহনপুর নিয়ে এখানে প্রায় ৪.৫ লাখ ভোটার এবং এখান থেকে আসলে পোস্টাল ভোটার কিন্তু প্রায় ২৮৯৯। এই ভোটারদেরকেও আসলে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজেদের পক্ষে আসলে ভোট চাওয়ার জন্য কিন্তু এখানে প্রার্থীরা উদ্বুদ্ধ করছেন এবং তাদের যে প্রচারণা সেটি সকাল থেকে শুরু করে একেবারে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিশু কিশোর থেকে শুরু করে সকলের সাথেই কথা বলছেন এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদের থেকে দোয়া চাচ্ছেন, শিশুদেরকে স্নেহ দেখাচ্ছেন অনেক প্রার্থী এবং এর মধ্য দিয়ে আসলে এই যে যারা ভোটার আছেন তাদের যে মন জয় করার যে প্রক্রিয়াটি সেটি আসলে শুরু হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি রাজশাহীর ৬টি সংসদীয় আসনের প্রত্যেকটি আসনেই প্রার্থীরা ভোট থেকে বের হচ্ছেন এবং আচরণবিধি মেনে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটি আসলে দেখছি যে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে প্রতিনিয়তই আসলে এই ধরনের সমস্যা যেগুলো আছে তারা কিন্তু এই প্রচারণা এভাবে চালিয়ে যাচ্ছেন এবং রাজশাহীতে যেই বিষয়টি আসলে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটি আসনেই এভাবে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করছেন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এবং দীর্ঘদিন রাজশাহী যে এই যে কৃষিভিত্তিক অঞ্চল সেই কৃষিভিত্তিক অঞ্চলে তাদের যে আসলে চাহিদা, এখানে কৃষি ইপিজেড এবং যে উদ্বৃত্ত কৃষি উৎপাদন সেটিকে কাজে লাগিয়ে কৃষি ইপিজেড তৈরি করা সহ বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে এখানে সেই দাবিগুলো আসলে ভোটাররা তুলে ধরছেন। একই সাথে আসলে একেবারে স্থানীয়ভাবে গ্রাম পর্যায়ে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আসলে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং সেই বিষয়গুলোকে তুলে ধরছেন। সুতরাং আমরা এখানে যেটি লক্ষ্য করছি যে প্রায় প্রত্যেকটি আসনেই এইভাবে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং এই ২৯ জন প্রার্থীর পাশাপাশি প্রত্যেকটি আসন অনুযায়ী কিন্তু প্রার্থীর বিভিন্ন দল মতের যে সমস্ত প্রার্থীরা আছেন তারা তাদের যে প্রচারণা চালাচ্ছেন সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয়ভাবে যে সমস্ত চাহিদাগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেগুলোকে গুরুত্ব দিয়ে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের তারা বাস্তবায়ন করবেন কোন প্রক্রিয়ায় এবং কিভাবে সাধারণ মানুষের কাছে আসবেন এবং শুনবেন সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি এবং সকাল থেকে কিন্তু এই রকম মিছিল এবং শোডাউনের মধ্য দিয়ে যারা ভোটার আছেন তাদেরকে আসলে অনুপ্রাণিত করা এবং নিজেদের দলে আসলে নিয়ে আসার জন্য কিন্তু এই যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এখানকার যারা প্রার্থী আছেন। তো রাজশাহী যে সংসদীয় ৩ আসন সেখানে কিন্তু ৬ জনের বেশি প্রার্থী রয়েছেন। আমরা দেখছি এখানে জামাতের প্রার্থীও তাদের প্রচারণা শুরু করেছেন এবং জুম্মার পরে কিন্তু তারা ঢাকা দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন আসনে দ্বিতীয় দিনের নির্বাচনে প্রচার চলছে। পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, কোন কোন দলের প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং তারা কি বলছেন? রাত্রি শুরুতেই বলে রাখি আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, সেই হিসাবে রাস্তায় বা যে লোকবলের যে লোকজন দেখা যায় সচরাচর সেটি কিন্তু আজকে শুক্রবার সকাল থেকে নেই। সুতরাং আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণার প্রথম দিন অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে খুব সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং একক প্রার্থীরা কিন্তু প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু সেই চিত্রটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা দেখছি যে প্রার্থীরা একটু দেরি করে আসলে তাদের প্রচারণাটি শুরু করছেন। আমরা কিছুক্ষণ আগে ঢাকা ৬ আসনে ছিলাম, এখন আমরা
ঢাকা 7 আসনের দিকে এসেছি। আমরা দেখছি যে প্রার্থীরা একটু দেরি করেই প্রচারণা শুরু করছে, অর্থাৎ 11টার পর থেকে আসলে আমরা দেখছি যে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করবে। একটু যদি বলে রাখি, গতকাল থেকেই কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে খুব সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং একক প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা শুরু করেছিলেন। আমরা দেখেছি যে মধ্যরাত পর্যন্ত তাদের প্রচারণা চলেছে। সেই প্রক্রিয়ায় কিন্তু আজকে শুক্রবার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন এবং আজকে ধারণা করা হচ্ছে যে জুমার নামাজের পরপরই আসলে প্রচারণা যেটি আছে সেটি আসলে পুরোপুরি জমে উঠবে। তখনই আসলে লোক সমাগম হবে এবং তারপর থেকেই আসলে জুমার নামাজের পর থেকেই আসলে প্রচারণাটি যেটি আছে পুরোদমে শুরু হবে। এখন পর্যন্ত যেহেতু আজকে শুক্রবার, আমরা এখন কামরাঙ্গীরচর এলাকায় আছি। এখানে আমরা একটি এলাকার গলির ভিতরে আছি। এখানে আমরা দেখছি কিছুটা লোকজন আছে এবং কিছুক্ষণ পরে এখানে একটি প্রচারণা শুরু হবে জামায়াত মনোনীত প্রার্থী। কিন্তু এছাড়া যে প্রধান সড়কগুলো রয়েছে আমরা সেখানে দেখেছি বা বড় বড় দোকানগুলো, বিপণী বিতানগুলো দেখেছি, সেগুলো কিন্তু বন্ধ। সেই জন্য যে যারা প্রার্থীরা আছে তারা এই জন্য খুব সকালে শুরু না করে তারা আসলে একটু পর থেকেই প্রচারণাটি শুরু করতে চাচ্ছেন, যাতে করে তারা আসলে মধ্যরাত পর্যন্ত তাদের প্রচারণাটি চালাতে পারে। তো এখন আমরা যে পুরান ঢাকায় এখন পর্যন্ত প্রচারণার এই ছিল খবর। আমরা পরবর্তীতে প্রচারণার আরো খবর জানানোর চেষ্টা করব। রাত্রি। ঢাকা দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন আসনে দ্বিতীয় দিনের নির্বাচনে প্রচার চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। দর্শক, আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন জায়গায় রাজধানী এবং রাজধানীর বাইরেও নির্বাচনী প্রচারণার খবর কিন্তু জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তাদের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে থেকে এবং ঢাকার মধ্যেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে জানতে চাই, খুলনায় নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ, প্রথমত নির্বাচনী আমেজ দ্বিতীয় দিনে এসে আসলে একটু অতিরিক্ত মাত্রা রূপ নিয়েছে। অর্থাৎ নির্বাচনের যে পরিপূর্ণ আমেজ যেটা বলা হয় বা আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা করছেন ভোর থেকে, অর্থাৎ ফজরের নামাজ পড়েই কিন্তু মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা নিউ মার্কেট এলাকায়, নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায়। খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই এলাকায় গণসংযোগ করছেন। আমরা সকালে আপনাদেরকে জানিয়েছিলাম খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, যিনি জামাত ইসলামীর প্রার্থী, তিনি প্রচারণায় নেমেছেন সকাল থেকে। এই মুহূর্তে আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু 2 আসনে তিনি ব্যবসায়ীদের কাছে, ক্রেতা বিক্রেতা সবার কাছেই তিনি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা একটু আগে দেখেছি তিনি এখানকার যে বাজারগুলো, দোকান রয়েছে, বিশেষ করে চালপট্টি, মাছ বাজার, কাঁচা বাজার, সব জায়গায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি রূপসা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সকাল 8টা থেকে। তো এই তার দলের যে বিষয়গুলো আমরা দেখেছি, জনসাধারণকে যে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক খুলনা গড়ার, খুলনার বিভিন্ন উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি এটি একটি আধুনিক নগরের পাশাপাশি প্রযুক্তি নির্ভর নগর হিসেবে গড়ে তোলা। এর মধ্যে অনেক কর্মসংস্থান হবে যুব সমাজের, যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন, এবং এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে যাচ্ছেন এবং সেই প্রতিশ্রুতিতে প্রার্থীরাও, বিভিন্ন ভোটাররাও তারা প্রার্থীদের কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলছেন যে খুলনা যেন সন্ত্রাসমুক্ত এবং খুলনা বিভিন্ন দপ্তরে যে হয়রানি রয়েছে, বিভিন্ন কাজে যে হয়রানি রয়েছে, এই হয়রানি মুক্ত একটি খুলনা গড়ে তোলার জন্য যে ধরনের কর্মকাণ্ডগুলো জনপ্রতিনিধিরা করে থাকেন সেটা যেন তারা জোরে সোরেই করেন এবং সেই সাথে এখানে দলীয় কোনো দুর্নীতি বা চাঁদাবাজি, পশুশক্তি প্রয়োগ সব কিছু যেন বন্ধ থাকে, সব কিছু যেন রোধ করা যায়, সেই কল্পেই তিনি ভোটাররাও প্রার্থীদের কাছ থেকে দাবি তুলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে, খুলনা 2 আসন থেকে এখানকার নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের প্রতি যে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তার সর্বশেষ খবর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় পুরোদমে চলছে ভোটের হাওয়া, যেখানে হিসেব নিকেশ পরিবর্তন করে দিতে পারে নারী ভোটারদের ভোট।
বর্তমানে তাদের প্রথম চাওয়া নিরাপত্তা। এছাড়া কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে যিনি কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান জেলার নারী ভোটাররা। অনেক চক্রবর্তী জানাচ্ছেন বাকিটা। চুয়াডাঙ্গার 2 আসনে এখন ভোটের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় একই আলোচনা, কে জিতবে আর কে হারবে। এবারের নির্বাচনে জেলার 2টি আসনেই জয় পরাজয়ের বড় নির্ধারক হয়ে দাঁড়াতে পারেন নারী ভোটাররা। নিরাপত্তা আর কর্মসংস্থান এবার নির্বাচনে নারী ভোটারদের প্রত্যাশা। তবে তাদের অভিযোগ, দীর্ঘ সময় কর্মসংস্থানের সীমাবদ্ধতা থাকলেও কেউ নারীদের উন্নয়নে কথা রাখেনি। ফলে বরাবরই বৈষম্যের শিকার হয়েছেন এই অঞ্চলের নারীরা। ভোটের আগে অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে যে এটা করব, নারীদেরকে নিয়ে ওটা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় ভোটে জেতার পরে তারা তাদের কথা রাখে না। আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং আমরা যেন নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে চলতে পারি সেই দিকটা একটু আমাদেরকে নিশ্চিত করে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক, নিজের মতো করে নিজের ইচ্ছায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিক। নানামুখী প্রশিক্ষণ, কাজের সুযোগ আর নারীদের নিরাপত্তার দাবির পাশাপাশি নারী ভোটাররা বলছেন, প্রার্থীদের শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পর বাস্তব কাজ দেখতে চান তারা। যেই আমাদের সংসদ সদস্য হোক না কেন, সে যেন নারীদের বিভিন্ন উদ্যোক্তা হতে সহায়তা করে, বা যদি কোনো নারী নিজের থেকে এগিয়ে এসে উদ্যোক্তা হতে চায়, সে যেন তার পাশে দাঁড়ায়। কত শিক্ষিত বেকার আছে আমাদের দেশে, তাদের যেন কর্মসংস্থান হয়, তারা যেন আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার সংখ্যা 9,99,911 জন। এর মধ্যে নারী ভোটার 5,01,212 জন। জেলার 2টি আসনেই নারী ভোটাররা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। এখন চুয়াডাঙ্গা। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে বাড্ডা এলাকায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা সবাই প্রস্তুত আছি। এই ঢাকা 11 আসনে কোনো মার্কা আছে? ঢাকা 11 আসনে কোনো মার্কা আছে? বিজয়ের কোনো মার্কা আছে? তরুণ সমাজের কোনো মার্কা আছে? এই জুলাইয়ের কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলো, হাতের তালে, মুখে বলি, সারা দেশে, রামপুরায়, বাড্ডায়, ভাটারায়, জোর হলো না, আরো জোরে, ডাইনে বলো, বায়ে বলো, পিছন থেকে, সারা দেশে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা বলছিলেন তিনি, আমরা যুক্ত ছিলাম সেখানে। ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের ঝালিকান্দি এলাকায় দলীয় কার্যালয়ের সামনেই ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার কারণ উদ্ঘাটন ও হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছলে মোটর সাইকেলে করে আসা 2 জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাকে হাসপাতালে দেখতে যান ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতেই বিএনপির নেতাকর্মীদের গুলি করা হচ্ছে। ঢাকা 7 আসনে জামায়াত প্রার্থী ইনায়েতুল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ 2 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চকবাজারে একটি নির্বাচনী সভায় যোগ দেন ঢাকা 7 আসনে জামায়াত প্রার্থী ইনায়েতুল্লাহ। সে সময় 3 জন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাদের সন্দেহ হলে একটি খাবার সরবরাহের ব্যাগ তল্লাশি করে চুরি চাপাতি পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে 2 জনকে ধরে চকবাজার মডেল থানায় নেওয়া হয়। সরস্বতী পূজা আজ। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। তানজিলা, আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি বলছিলেন যে 75টি পূজা মণ্ডপ বসানো হয়েছে এবং সেখানে আসলে কেমন ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে পূজার আনুষ্ঠানিকতা কি চলছে?
রাত্রি ভক্তদের ভিড় তো সকাল থেকেই রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরও বাড়ছেই কেবলই। যেহেতু ৭৫টি পূজা মণ্ডপ, বুঝতে পারছেন নিশ্চয়ই, প্রতিটি মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীরা রয়েছেন। যেই বিভাগ থেকে যেই পূজা মণ্ডপটি আয়োজন করা হয়েছে সেই মণ্ডপে সেই বিভাগের শিক্ষার্থীরা, তাদের সহপাঠীরা এবং তাদের স্বজনরা এসেছেন তাদের সঙ্গে পূজা উদযাপন করতে। সেই সঙ্গে অনেকগুলো পূজা মণ্ডপেই কিন্তু ইতোমধ্যে পূজা সম্পন্ন হয়ে গিয়েছে এবং কয়েকটি মণ্ডপে কিন্তু একদম ছোট ছোট শিশুর যারা রয়েছেন, যাদের আজকে হাতে খড়ি হবে, প্রথম তারা লেখালেখি কিংবা এই যে পড়াশোনার যে জীবন, সেই জীবনে পা রাখবেন আজকে তারা। তো সেই শুরুটা দেবী সরস্বতীর হাত ধরেই যেন হয়, তাই তাদের বাবা মায়েরা এখানে নিয়ে এসেছেন। শুধু এখানে না, পুরো সারা দেশের যে মন্দির মণ্ডপ রয়েছে সেই জায়গাতেই কিন্তু আজকে এই শিশু কিশোররা এই প্রথম হাতে খড়ি হবে তাদের। তার বাইরে গিয়ে আসলে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী এবং সঙ্গীতের দেবী বলা হয় দেবী সরস্বতীকে। দেবীর এক হাতে যেমন বীণা রয়েছে, তো সেই বীণা বা সেই সুর দিয়ে আসলে তিনি পুরো পৃথিবীকে মোহিত করতে চান এবং সেই যে সুরের বাণী, সেই যে মূর্ছনার বাণী, শান্তির বাণী, সেটি যেন প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং জ্ঞান যে আসলে মানুষের হৃদয় আলোকিত করে, শিক্ষা যে মানুষকে আসলে নতুন করে ভাবতে শেখায়, সেই জায়গা থেকে আসলে এই সরস্বতী দেবীর আশীর্বাদ যারা বাবা মায়েরা রয়েছেন তারা অনেক বেশি করে চাচ্ছেন, সনাতন ধর্মাবলম্বীরা, যেন তাদের সন্তানরা আসলে সেই সরস্বতীর আশীর্বাদে, সেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের জন্য, সমাজের জন্য, পুরো বহির্বিশ্বের জন্য কাজ করতে পারে এবং নিজের পরিবার থেকে শুরু করে দেশের সম্মান বজায় রাখতে পারে, মুখ উজ্জ্বল করতে পারে। বাবা মা হিসেবে কিন্তু দেবী সরস্বতীর কাছে তারা এই প্রার্থনা করছেন। আর যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তো বলছেনই যে আসলে যেহেতু বিদ্যার দেবী সরস্বতী, তারা সারা বছরই আসলে যে যা কিছুই করুক না কেন সরস্বতীর কাছে তারা প্রার্থনা করেন যেন ভালো ফলাফল তারা অর্জন করতে পারেন। এবং এই যে ৭৫টি পূজা মণ্ডপ সাজানো হয়েছে, এই এক একটি মণ্ডপ কিন্তু এক একটি থিম কিংবা এক এক রকমভাবে দেবীকে সাজিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। যেমন আমি সাংবাদিকতা বিভাগের যেই পূজা মণ্ডপটির সামনে রয়েছিলাম, কিছুদিন আগে আমরা দেখেছি প্রথম আলো এবং ডেইলি স্টারে মব হয়েছে, তো সেই জায়গা থেকে তারা আসলে সেই বিষয়টি, মব সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, সেটি দেবী সরস্বতী পূজা মণ্ডপের মাধ্যমে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তারা এই যে দেবী সরস্বতীর একটি শান্তির প্রতীক এবং শান্তির দেবী, জ্ঞানের দেবী, সেটি কিন্তু আসলে তাদের পূজা মণ্ডপের মধ্য দিয়ে তারা সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই শিক্ষার্থীরা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জগন্নাথ হল থেকে সবশেষ রাত্রি। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা জানাতে, বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।